আমি ঈদের দিন তোমার বাড়ির পুকুরের পিছনে আমার একবারে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি এবং এটা হবে, এটাই হবে। আমার ছেলের আমি আজকে বিদায় দিয়ে দিচ্ছি। আমি বলছি যে তোমাদের সাথে আর দেখা হবে, এটাই শেষ দেখা। আপনি তো কমপ্লিট পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছে, টোটালি পাগল আমি। এবং ঈদের দিন আমি এই ঘটনা ঘটাবো 100%, এই ঘটনা ঘটবে। সে আমাকে মানে এই করার জন্য প্ররোচিত করতেছে। তাহলে তো এই ভিডিওটা ডকুমেন্ট হয়ে থাকবে, সে জেলে যাবে, যাবে, সেটা চান? যাবে। আমার এখন আর কোনো ইয়া নাই। আমার একটাই ইয়া যে সে কোনো জায়গায় যেন বিয়ে বসতে না হয়। আমি 1 মাস 3 দিনে আমি একদিনও ঘুমাইনি। কেন ঘুমাই না, সবসময় টেনশন। কিসের টেনশন? মানে ওর প্রতি আমি এত দুর্বল, বলতে পারতেছি না কেন। মানে আমি 1 সেকেন্ডের জন্য 50 বছর বয়স্ক একটা মানুষ, আপনার সেকেন্ড ওয়াইফ, সে চলে যাওয়ার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়েছে, আর আপনি তার জন্য উল্টা পাগল হয়ে গেছেন। উল্টা পাগল হয়ে গেছে। আমি নিজেও জানি না যে আমার ভিতরে এরকম কেন হইতেছে। এটা কি আল্লাহ প্রদত্ত? না, কিন্তু হইছেটা কি, মানে ভিতরে কি হইতেছে? আমার সবসময় মনে হয় যে আমার ওয়াইফ, আমি তার সাথে দীর্ঘ 5 বছর সংসার করছি। এখন যদি সে ধরেন আমি ছেড়ে দিলেন, সে তো বিয়ে করবে, এক জায়গায় বিয়ে হবে, অন্য পুরুষ তাকে স্পর্শ করবে, এটা মেনে নিতে পারবে। আপনি মরে গেলেও সে আরেকটা বিয়ে করবে, আমি তো মরেই যাবো। আমি তার বলছি যে তুমি যেদিন তুমি ডিভোর্সের কাগজ দিবে সেদিন আমি মানে একদম সরাসরি বলছি যে আমি আত্মহত্যা করবো। কিছু হবে না, আমি পারবো। আমার বর্তমান যে অবস্থা, লাভ কি, কেন করবেন আমি জানি না। মানসিক ডাক্তার দেখান। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার কি বলছে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম যে ঠিক হবে না। আমার এমন স্টেপ গেছে, আমি ওই দিন আপনি যদি আমাকে বাধা না দিত, আমি ঠিকই আপনার মানে গলায় ধরে দিত। সব লাভ হইতো, আপনার বউ চলে আসতো আপনার কাছে। আমি ওই চিন্তা তো করি না। কি চিন্তা করেন আপনি? আমার কাছে খালি ওইটাই মনে হয়। কি মনে হয়? যে যদি অন্য জায়গায় চলে যায়, আমি এটা মেনে নিতে পারবো। কেন মেনে নিতে পারবেন না? আমি জানি না। নিশ্চয়ই জানেন। মানে আমি শুধুমাত্র তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, শুধুমাত্র সে অন্য জায়গায় বিয়ে করবে, এই জায়গাটা আপনার অসুবিধা। তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, যদি তার চরিত্র খারাপ থাকতো আমি মেনে নিতাম যে না, তার চরিত্র খারাপ, সে অন্য জায়গায় যায় সেটা ইয়া করতেছে, তার অ্যাফেয়ার আছে বা অন্য কোনো সমস্যা আছে। আমি তো তার চরিত্র খারাপ দেখি। আপনার তার ভালো নাই লাগতে পারে, ভালো না লাগতে পারে, সেটা তাহলে 5 বছর আগে করলো না কেন? করে নাই, তখন বুঝে নাই, ছোট মানুষ ছিল। তখন সে ছোট ছিল না, তখন তো তার জন্ম তারিখ ছিল 89। মানে তখন তার বয়স কত ছিল যখন বিয়ে করছে? 25-26 ছিল। ধরেন একই জিনিস তো বারে বারে ভালো নাও লাগতে পারে। একটা মানুষ আরেকটা মানুষের প্রতি উঠে যাইতেই পারে মন। না, আমি তো এটা মেনে নিই। আপনার উঠেনি, সেটা আপনার অসুবিধা। যদি আপনার ছেড়ে সে সিঙ্গেল থাকে তাহলে তো অসুবিধা নেই। সিঙ্গেল থাকবে কেন? কি ওর ইচ্ছা, ওর জীবন, ওর জীবনের সাথে তো আমার জীবনও জড়িত। তখন তো আর আপনি থাকতেছেন না, ও তো সিঙ্গেল হয়ে যাচ্ছে। আমি তো ওরা ডিভোর্স দেবো না। না দিলেও কিছু না, এক পক্ষে ডিভোর্স আন খুব সোজা। আমি মেনেই নেবো না। আপনার মানা লাগে না তো? খোলা তালাক বলে। খোলা তালাকের সিস্টেম আছে, আপনার ওদেরও মানে মাসলা আছে। সে আমি যে পর্যন্ত তাকে পারমিশন না দেবো সে পর্যন্ত। আপনারা কি কোর্ট ম্যারেজ করছিলেন? না, কাজী অফিসে যায়। তাইলে এক সেকেন্ডের ব্যাপার, একটা সাইন করলে হয়ে যায়। এবং আমি তো সাইন করবো না, আপনার লাগে না, উনি পাঠাইলেই হয়। ওকে এটা বলেন, আপনার ছেড়ে দিতে অসুবিধা কি? আমি জানি না। আর আপনার আগের বউ বাচ্চা কই? ওরা তো গ্রামে আছে। হঠাৎ করে আমার মনের ভিতরে একটা ইয়ে হয়েছে, এটা হয়তো বা কেমনে হয়েছে আমি জানি না। আমি বলতেছি যে 2 বছর হয়ে গেছে, এখনো সে ওখানে থাকবে কেন? তার শূন্যতা আমার মানে খুব ইয়া করে। আমি একা থাকি এখানে, আমার ওয়াইফ সে একা ওখানে থাকে, আমি এখানে একা থাকি। এখন তার সেই বাচ্চা কাচ্চার সেই যে ঝামেলা, সেগুলো তো আর নাই। আমি তাকে বলা শুরু করে দিলাম যে তুমি বাগানটা চলে আসো, এইভাবে থাকা যাবে না। আর আমার এই যে প্রতি সপ্তাহে কষ্ট করে যাওয়া আসা, এটা আমার দ্বারা সম্ভব না। তুমি এখানে কোন কি জন্য থাকো, তোমার কি সমস্যা বলবে তো। সে এর কোনো উত্তর সে কখনোই দেয় নাই, আজ পর্যন্তও দেয় নাই। আস্তে আস্তে তার প্রতি আমার তার প্রতি অবহেলা তৈরি হয়ে যায়। কিন্তু সে কেন ওখানে থাকে এই উত্তর সে আমাকে কখনো দিতে পারেনি। আমি তার মামার কাছে বলছি, এগুলো বলছি, এটাই হলো তার ইগোতে। আপনি বাসা ভাড়া বন্ধ করে দেন না কেন? আমি বাসা ভাড়া এখনো বন্ধ করি নাই। আমি গত মাসে তার 23,000 টাকা দিচ্ছি। তার একটাই কথা, আমার ডিভোর্স দিতে হবে। কাবিন কত ছিল? কাবিন বেশি না, 1 লাখ টাকা। ঠিক, কেন ডিভোর্স দিবেন না? আমি ডিভোর্স দেবো না, আমার পরিবারে ডিভোর্সের কোনো ইয়া নেই। যদি সে সংসার করতে না চায়, আপনি কেন জিদ করবেন, জোর করবেন? আবার সেকেন্ড জিনিস হচ্ছে, ওর যদি ডিভোর্সের এত ইচ্ছা থাকে, ও কেন লেটার পাঠাচ্ছে না? সে পাঠাইতেছে না, সে পাঠাবে না। আমি একদিন একটা কবিরাজের কাছে গেছি, ইমোতে ওর ছবি পাঠাইছি, সেই ছবি ইমোতে কেমনে ওর কাছে চলে এসেছে। আমি এত ভালো বুঝি না, মোবাইল সম্পর্কে এত ধারণা নেই। সেটা আমার স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে কবিরাজের কাছে যাও, কবিরাজের কাছে যা লাভ আছে। আমি বললাম যে কবিরাজের কাছে আমি যাইনি, শুধু ছবি পাঠাইছি। তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় নাই, তার সাথে আমার কোনো লেনদেন হয় না। খামাখা একটা মানুষের লাইফ নষ্ট করো না। তোমার ভালো না লাগে, তুমি আলাদা থাকো, তোমার সংসার পরিচালনা করার দায়িত্ব আমার, কিন্তু তুমি ইয়া করো না, আলাদা থাকো, সমস্যা নেই। পরিচয়টা আমার থাক, তুমি যে আমার ওয়াইফ এই পরিচয়টা থাক। কিন্তু তুমি যখনই এটার সিদ্ধান্ত ফাইনাল করবে, সেও কিন্তু দোমানা দোষের মধ্যে আছে, কারণ সে ডিভোর্স সে দেবে না, এটা আমি জানি। তার সাথে আমি 5 বছর সংসার করছি। আবার আমার কাছ থেকে নেওয়ার জন্য সে উদ্বিগ্ন। আমি চাই যে এগুলো সব ভুলে যায়, সে সংসারটা।
আমি সোফার উপরে এরকম বসে আছি, হঠাৎ করে সে এসে আমার কলার ধরছে। কলার ধরে বলতেছে যে তুই না বলছিস যে কমান্ডারের কাছে বিচার চাবি, যা বিচার চাই। হঠাৎ করে মানে আমি আচমকা বুঝতে পারিনি কি জন্য এগুলো করতেছে। শাশুড়ির কাছে গেলে শাশুড়ি বলতেছে যে তুমি এখানে কেন? আমি তো বলতেছি আমি তো শ্বশুর বাড়ি আসছি, এর আগে তো কখনো প্রশ্ন করেন নাই তুমি এখানে কেন, আজকে করতেছেন। কয় না তোমার সাথে আমার মেয়ে আমি পাঠাবো না, আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো আমি, আমার মেয়ের বয়স কম। আমি তো মানে শুনে কেমন যেন হয়ে গেছি যে কিরে আমি আসলাম বিচার চাওয়ার জন্য, যারা সমাধান করবে। আমার শাশুড়ি একদিন বলছে যে জামাই আমার মেয়ে তো ভবিষ্যৎ নেই। আমি বলছি যে ভবিষ্যৎ নাই কিটা বলছে, আমি যে পেনশন পাবো তার আমি নমিনি পেনশনটা দিয়ে দেবো, সেটা কাগজ ঠিক করে না, এবং আমি তাহলে প্রতি মাসে 20,000 টাকা 10 বছরের একটা মেয়াদে একটা ইয়া করে দেবো, ডিপিএস করে দেবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। কি হয়েছে? 2007 সালে মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার অবস্থায় ওই সময় আমার ওয়াইফের একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, সমস্যা হয় শারীরিক। তখন সে আমাকে মানে সেকেন্ড বিয়ে করার জন্য একটা পারমিশন দেয় লিখিত। যদি অনুমতি দেন জিজ্ঞেস করি কি ধরনের শারীরিক সমস্যা হয়? ওনার একটা যৌন সমস্যা হয়ে যায়। মানে উনি আর মিলিত হইতে পারবেন না? না, আচ্ছা। এরকম একটা বড় ধরনের সমস্যা। আমি 2007 সালের পরের থেকে আমি 2022 সাল পর্যন্ত বিয়ে শাদী করিনি। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 3টা ছেলে একটা মেয়ে বড় হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করছি যে না আর এই বিয়ে শাদী করবো না। কিন্তু হঠাৎ করে 2022 সালের 7/7/2022 হঠাৎ করে আমার ফেসবুকে একটা নক আসার পরে আমি সেখানে ঢুকি। তার সাথে আমার 3 দিন ফেসবুকে কথা হয়, মানে লেখালেখি, কথা না মানে ইয়ে হয়। তারপরে 3 দিনের দিন সে আমাকে কল করে, করার পরে 2 দিন কথা বলি, এমনি হাই হ্যালো কেমন আছেন কি এর বৃত্তান্ত। আমি কথা বলার পর 5 দিনের দিন সে আমাকে ভিডিও কলে ফোন দেওয়ার পর আমি তার সাথে দীর্ঘক্ষণ কথা বলি এবং তাকে আমার মানে পারিবারিক বিষয়টা বলি, যেরকম আমার পরিবার থেকে এরকমই হইতেছে, তুমি যদি বিয়ে শাদীর বিষয়ে অগ্রসর হও তাহলে আমার সাথে কথা বলবে, নাহলে আমি ব্লক করে দেবো। কারণ আমার তো মান সম্মান আছে, আমি যে কথা বললে আর আমার যে বয়স, এই বয়সে তো আমি কথা বললে মানুষ খারাপ বলবে। তো বলতেছে না আপনি সমস্যা নেই, আপনি কথা বলেন, আমি তো আপনার বিষয়টা বুঝতেছি, জানতেছি, আর ভিডিওতে তো আপনাকে আমি দেখছি রিয়েলি আপনি কেমন। 6 দিনের দিন সে আমার সাথে কথা বলে, রাত 11টা পর্যন্ত তার সাথে আমার ছিল, কথা ছিল, টাচ ছিল। পরে আমি রাত্রে ঘুমিয়ে গেছি। সকালবেলা পরের দিনে 7ম দিনে আমি মানে স্বাভাবিক আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে 12টার দিকে আমার ফোন আইছে, আমি দেখি যে ফোন দিছে, আমি রিসিভ করছি। তারপর সে আমার বলতেছে আপনি কোথায়? আমি বললাম আমি অফিসে। তা বলতেছে যে আমি তো মোড়লগঞ্জ ঘাটে চলে আসছি। আমি বললাম যে তুমি মোড়লগঞ্জ ঘাটে চলে আসছো হঠাৎ করে? কয় হ্যাঁ হঠাৎ করে আসছি, আমি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি আর কি, আপনি আমাকে নিতে আসেন। তখন আমি আমার স্যারের কাছে গেলাম, যাই বললাম স্যার এই ঘটনা, আমি এখন কি করতে পারি, একটা পরামর্শ দেন। বলতেছে যে আপনি তো পারিবারিকভাবে আপনার পরে আছে, অনুমোদন আছে বিয়ে শাদী করার জন্য, তো আপনি বিয়ে শাদী করেন নাই দীর্ঘদিন, যখন আপনার বয়স হয়ে গেছে এখন তো আপনার একটা দরকার আছে, তো মেয়ে যদি ভালো হয় খোঁজ খবর নিয়ে দেখেন, দেখে সেটা ভালো হলে বিয়ে করেন, আর এত দূর থেকে একটা মেয়ে আসছে, তার একটা মান সম্মান আছে। আমি পরে ঘাট পার হয়ে তারে রিসিভ করছি, করার পরে সে আমাকে বলছে যে ঠিক আমি তো চলে আসছি আপনার এখন কী করা যায়। আমি বললাম যে বিয়ে শাদী যদি তুমি করো তাহলে চলো কাজী অফিসে যাই। ওই সময় আমি আমার ফ্যামিলিকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি এই ঘটনা, আমি এখন কি করতে পারি। তো বলতেছে যে না তুমি বিয়ে শাদী করো, সমস্যা নেই, আমার আব্বা, আমার ভাই, আমার ওয়াইফের সাথেও আমি কথা বলছি। সে বলছে যে ঠিক আছে তোমাকে তো পারমিশন দেওয়া হয়ে আছে, তুমি খামোখায় বিয়ে শাদী করে ফেলে দাও। তবে এর আগে আপনি আপনার ওয়াইফ এবং মা বাবা সবার সাথে কথা বলছি ফোনে, ওই সময় ফোনে কথা বলছি। তা সবার সম্মতি। আমি তো তখন দেখলাম যে যেহেতু একটা মেয়ে চলে আসছে, আর মেয়েটা ছোট মানুষ, বয়স কম, কি করা যায়। তারপরে আরও 2-1 বন্ধু বান্ধব আছে, সবার সাথে পরামর্শ করার পরে আমি বিয়েটা করছি।
বিয়ে যখন করছি তখন কাবিনের সময়, কাবিন লেখার সময় ও একটা পাসপোর্ট বের করে দিয়েছে। তো পাসপোর্টে ওর নাম হচ্ছে হলো আপনার অন্য নাম, ভিন্ন নাম, বাবার নাম ভিন্ন, ওনার নিজের নাম ভিন্ন, মায়ের নাম ভিন্ন, গ্রাম মানে থানা, পোস্ট অফিস সব ভিন্ন। মানে যেটা ওনার নাম সেটা অরিজিনাল নাম না। অরিজিনাল নাম অ্যাড্রেস দিয়ে করার না। না, এটা আপনি পাসপোর্টটা কবে সে জানলেন? করছে। এটা আপনি কবে জানলেন? এটা জানছি 4 দিন পর আমি যখন ওদের বাড়িতে যাই হুম তখন। হুম আমি ওর মানে বাড়িতে যাই, সেটা যখন ওরে সুরায় করে ডাকতেছে। হুম আমি বলছি সুরায়ের নাম কার? তোমার নাম তো আখি। কয় না, আমার নাম সুরাইয়া। তা তখন ও আমাকে বিস্তারিত বলছে, দেখো আমি তো দীর্ঘদিন আমার আন্টির বাসায় ছিলাম, ওখানে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করছি, ওখানে মাদ্রাসায় পড়াশোনা করছি আমি। তা আমার ওই সময় মানে আন্টি হলো আপনার ওমানে থাকে, তা আমাকে নিয়ে যাওয়ার জন্য সে করছিল। এখন পাসপোর্ট করবে কিভাবে? তখন ওনাদের ঠিকানা দিয়ে আমার নামে পাসপোর্ট করে, ওনার বাবার নামে, মার নামে পাসপোর্ট করে। সেইভাবে আমি মানে সেখান থেকে ঘুরে আসছি, ওমানেও গেছি আমি, ওখানে কয়েক মাস ছিলাম, পরে করোনার মধ্যে আমি চলে আসছি। ওখানে আমি পড়াশোনা করছি মাদ্রাসায়। ওর আঙ্কেল হলো ওমানে একটা মাদ্রাসার টিচার, মাওলানা, ওখানে পড়াশোনা করছে। ও মানে সম্ভবত ফাজিল পাস করছে আর কি। মানে খুব পরেশগার মেয়ে, এমনি বোরকা ছাড়া সে বাইরে বের হয় না। তারপরে কথাবার্তা খুব হিসাব করে বলে, মানে খুবই ভদ্র। তার চরিত্রের কোনো সমস্যা আমি এখনও পাইনি, যে তার কোনো অন্য জায়গায় কোনো অ্যাফেয়ার আছে বা সে মানে আমাকে করে, মানে আমার সাথে তার এত ভালো সম্পর্ক। 4 দিনে আমি বুঝতে পারছি যে আসলে মেয়েটা খুবই ভালো, কোনো ডিফেক্ট নেই। যাই হোক, আমি তখন বললাম যে ঠিক আছে, বিষয়টা আমি একটু বড় বড় মাওলানা আছে তাদের কাছ থেকে শুনে দেখি। পরে আমি বড় বড় মাওলানার সাথে কথা বলছি, বরাবর তারা শুধু একটা কথাই বলছে যে আপনারা তো ম্যান টু ম্যান বিয়ে করছেন, নাম কোনো বিষয় না, নাম পিতার নাম এগুলো কোনো বিষয় না, কালেমা পড়ে বিয়ে করছেন, এটা বিয়ে পবিত্র, শুদ্ধ আছে, কোনো সমস্যা নেই, এবং আপনাদের মেলামেশাও মানে যে পবিত্র, এদিকে কোনো সন্দেহ নেই। তারপর আমি ওই ফেসবুকে ঘাটে ঘাটে দেখছি, মানে ওগুলো যে কিছু কিছু আপনার করে না, এই লেখে পাঠায় যে এটা কী হয় কী হয়, এরকম লেখে লেখে দেখছি আহমদুল্লাহ হুজুরও বলছে যে এরকম নামেতে কোনো সমস্যা নাই। যাই হোক, ওই বিষয়টা আমি তখন আমার শ্বশুরকে বলছি যে আব্বা দেখেন এরকম তো একটা মিসগাইড হয়ে গেছে, তাহলে এবার এটা সমাধান করা দরকার। আমার শ্বশুর বললো যে ঠিক আছে, আমরা ওর জন্ম নিবন্ধন ঠিক করি, করে সেটা পরে আমরা এটা ঠিক করে নেব, সমস্যা নেই। আর তুমি বিষয়টা জানায় ভালো করছো, জানার প্রয়োজন ছিল। যাক, এইভাবে আমি 2024 সালের 27/3/2024 ওই দিন আমার মোরলগঞ্জ থেকে আমার বদলি হয় ফকিরহাটে। এ পর্যন্ত সে আমার সাথেই ছিল, ওখানে বাসা নিয়ে একসাথেই ছিলাম, কোনো সমস্যা নাই, আমাদের পারিবারিকভাবে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, একদম আমরা খুবই সুখে, মানে দাম্পত্য জীবন খুবই সুখের ছিল। মানে তার প্রতি আমি খুব খুশি ছিলাম যে তার যে বয়স হিসাবে একটা মানুষ থাকে না, যে বয়স্ক মানুষকে বিয়ে করছে, অন্যদিকে তার নজর বা কোনো জায়গায় কোনো কিছু, এরকম কিছু আমার চোখে ধরা পড়ে নাই। যাক, এর মধ্যে ঈদে আমার বাড়ি গেছে, আমার বাড়ি গ্রামের বাড়িতে সে গেছে, ঈদ করছে। ওখানে আমার ছেলে মেয়ের সাথে তার মানে বন্ডিং খুবই ভালো, এবং আমার ছেলে মেয়েদের জন্য সে মানে সবসময় চিন্তা করে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে তো বড় হয়ে যেতেছে, বিয়ে দেওয়া লাগবে, তুমি এখন থেকে একটু হও। আমি যে চাকরি করি, আমি খুব একটা ওই দুর্নীতির মধ্যে যাই না, আমি স্বাভাবিক জীবন যাপন করি, যে টাকা বেতন পাই আলহামদুলিল্লাহ আমি চলি, কোনো সমস্যা নেই। যাই হোক, আমার পরিবারের সাথেও তার খুবই ভালো সম্পর্ক, রিলেশন, আমার মানে আমাদের বাড়িতে তারা গেছে, তা আমরা তাদের এখানে আমার পরিবার আসছে। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, এবং তারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ। আমার শ্বশুর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা খুব কম বলে। আমার শাশুড়ি ওরকম, শালা শালি যেগুলো আছে, আমার শালা একটা মাদ্রাসায় পড়ে। আমার শ্বশুর, চাচা শ্বশুর একজন মুফতি, মাওলানা, মানে ফ্যামিলিটা ধার্মিক ফ্যামিলি এবং নামাজি ফ্যামিলি। তাহলে সমস্যাটা কই হলো ভাই? সমস্যাটা হয়েছে
যখন 24 সালে আমার বদলিটা হয়, তখন আমি ওকে বাসা শিফট করবো ফকিরহাটে। তখন সে বলতেছে যে দেখো আমি তো এখানে আসছি 2 বছর হয়ে গেছে, আমার মাথার চুল কেমন ছিল এখন কেমন হয়ে গেছে, এখানে পানি বলো না। আর ওই সময় ও প্রেগনেন্ট, 7 মাসের অন্তঃসত্ত্বা। তার আগে তার 1 বছর আগে একবার সে মানে যে প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা মারা গেছে, 3 মাসে বাচ্চা মারা গেছে, পরে আবার প্রেগনেন্ট হয়েছে। দেখ তখন 7 মাসের অন্তঃসত্ত্বা সে। প্রথমে যখন করে বাচ্চা হয়, তখন 2টা বাচ্চা হয়েছে একসাথে, 2টা বাচ্চাই নষ্ট হয়ে গেছে 3 মাসে। তারপরে আবার যখন সে কনসেপ্ট করে, তখন তার পেটে 3টা বাচ্চা, একটা ছেলে 2টা মেয়ে, ঠিক আছে, 2টা মেয়ে। আর বয়স হিসাবে সে বয়স কম, আর 3টা বাচ্চা ধারণ করা একটা অসম্ভব ব্যাপার। আমার শাশুড়ি মাঝে মাঝে আসে, আমার জাসাস মাঝে মাঝে আসে ওরা করার জন্য, টেক কেয়ার করার জন্যে। তো বলতেছে যে যেহেতু এখান থেকে বাসা ছেড়ে দেবো, তাহলে তুমি এক কাজ করো, আমার এলাকায় আমার বাসা ভাড়া করে দেবো, ওখানে আমার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা হলেও তো আমার 5-6 মাস 1 বছর রেস্টে থাকতে হবে। তা বাবা মা আছে, তারা দেখাশোনা করবে, সমস্যা নেই। আর তুমি এর মধ্যে চেষ্টা করো যে ওইদিকে বদলেও যায় কিনা। আমি আর মানে অন্য কিছু ভাবি নেই, না ভেবে আমি নিয়ে গেছি, নিয়ে ওখানে বাসা ঠিক করে দিছি, বাসা ভাড়া করে দিয়ে মাল সামানা সব উঠায় দিয়ে তারে একটা পরিবেশ তৈরি করে দিয়ে আমি চলে আসছি। আমি আসার মনে হয় 15-16 দিন পরে আমার আব্বা ফোন দিছে, বলতেছে যে বৌমা তো খুব অসুস্থ, তুই এখনই নেত্রকোনা চলে যা। আমি বললাম যে কী হয়েছে? তো বলতেছে ওর তো পেইন উঠছে। আমি বলতেছে 7 মাসে কি পেইন ওঠে, কেন তো 7 মাস হয়েছে, কয় না পেইন উঠছে, তুই একটু ফোন দে। ফোন দিছি, ফোন দিলে এবার আমার যা শেষ ধরছে ফোন, বলতেছে ওর তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তা ওই 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা, আধা ঘন্টা পর 3টা বাচ্চাই মারা গেছে। ও খুব শক পাইছে, মানে নর্মাল ডেলিভারি, সিজার টিজার না, নর্মাল হয়েছে। আমি সাথে সাথে চলে গেছি, যা সেটা দেখি যে আমার আব্বা রয়েছে, আমার ভাই রয়েছে, ওরাও চলে এসছে। তো একটা মানে কষ্টের বিষয়, 3টা বাচ্চা হয়েছে, প্রথমে একবার কনসেপ্ট করছে, নষ্ট হয়ে গেছে, পরে আবার 3টা বাচ্চা মারা গেল। ওই মনের থেকে একটু শক হয়েছে, কষ্ট পাইছে। তখন আমি চিন্তা করলাম যে এখন যদি আমি তাকে এখান থেকে নিয়ে যাই, তাহলে বাবা মা থাকলে একটা সবার মধ্যে থাকলে মনে আনন্দে খুশিতে থাকবে, তাক বাসায় থাকবে। এইভাবে আমি মানে প্রতি বৃহস্পতিবারে আমি অফিস করে চলে যেতাম, যা শুক্রবারে ভোর 4টায় পৌঁছাইতাম, আবার শনিবার দিন রাত 10টা-11টায় গাড়িতে আবার চলে এসে রবিবার দিন অফিস করতাম। এটা আমার কন্টিনিউ রুটিন ছিল একটা, যত ঝড় ঝাপটায় আসুক আমি এই কাজটা করতাম। তা এই করতে করতে হঠাৎ করে আমার মনের ভিতরে একটা হয়েছে, এটা হয়তো বা কেমনে হয়েছে আমি জানি না, আমি বলতেছি যে কি 2 বছর হয়ে গেছে, এখনও সে ওখানে থাকবে কেন। তার শূন্যতা আমার মানে খুব করে, আমি একা থাকি এখানে আমি বাগেরহাটে বাসা করে একাই থাকি। আর আপনার আগের বউ বাচ্চা কই? ওরা তো গ্রামে আছে। আমার ছেলে তো একটা ইকোনমিক্সে অনার্সে করে, ও বগুড়ায় থাকে। আর একটা ছেলে নারায়ণগঞ্জে আছে, ও আপনার ইয়েতে পড়ে, এই চারুকলায়। আর একটা ছেলে হলো আপনার সাতক্ষীরা পলিটেকনিক্যালে পড়ে। আর আমার মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, ও সিরাজগঞ্জ মহিলা কলেজে পড়ে। তো ওর মা আমার মেয়েরা নিয়ে ওখানেই থাকে, আমার বাবা মার সাথে থাকে। তারপরে আমার মনের ভিতরে একটা আসলো যে আমার ভিতরে ইগোতে লেগে গেল যে আমার ওয়াইফ সে একা ওখানে থাকে, আমি এখানে একা থাকি। এখন তার সেই বাচ্চা কাচ্চার সেই যে ঝামেলা শিখলে তো আর নাই। আমি তাকে বলা শুরু করে দিলাম যে তুমি বাগেরহাটে চলে আসো, এইভাবে থাকা যাবে না। আর আমার এই যে প্রতি সপ্তাহে কষ্ট করে যাওয়া আসা, এটা আমার দ্বারা সম্ভব না। তারপরে মানে খরচের একটা বিষয় আছে, 2 জায়গায় থাকলে 2 জায়গায় বাসা ভাড়া দেওয়া খরচ আছে। তারপরে এই যে যাতায়াত করে একটা কষ্ট, 6টা ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে আপনাকে। হ্যাঁ, এটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে গেছে। আমি পরিশ্রম করে যে টাকা ইনকাম করি, দেখা যাচ্ছে যে মানে আমার কোনো নাই, ব্যালেন্স থাকে না, বাড়তি খরচ হয়ে যায়, আরও দেনার মধ্যে পড়ে যাই আমি, এরকম অবস্থা। যাই হোক, তাকে আমি বোঝানোর খুব চেষ্টা করছি, কিন্তু সে কেন ওখানে থাকে এই উত্তর সে আমাকে কখনো দিতে পারেনি। তুমি এখানে কোন কী জন্য থাকো, তোমার কী সমস্যা বলবে তো,
সে এর কোনো উত্তর সে কখনোই দেয় নাই, আজ পর্যন্তও দেয় নাই। আস্তে আস্তে তার প্রতি আমার একটা অবহেলা তৈরি হয়ে যায়। মানে আস্তে আস্তে শুরু হয়, তখন সেও বুঝতে পারে যে আমার প্রতি সে এখন করতেছে, অবহেলা শুরু করে দিছে। কিন্তু সে তার জায়গায় অনড় থাকে, সে আসে না আমাকে যে সে মানে যে বলা যে কেন থাকি তাও বলে না। এভাবে করতে হচ্ছে আমি তার এর মধ্যে হলো আপনার এই নির্বাচনের আগে, এই যে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে তার এই ভোটার আইডি কার্ড করার জন্য আমার কাছে জন্ম নিবন্ধন আর এই কাগজপত্র দিয়েছে। বলছে তুমি একটু নির্বাচন অফিসে যাও, যাই সেগুলো ঠিক করে এনে দাও। আমি ওখানে গেছি, যাওয়ার পরে ওই দিন হয় নাই। এবারে আমি দেখলাম যে ওর নাম টাম সব চেঞ্জ, অরিজিনাল নাম চেঞ্জ হয়ে গেছে। আমি তখন আমার শ্বশুরে ফোন দিছি যে আব্বা আপনি তো অনেক দিন ধরে বলতেছি, তো জন্ম নিবন্ধন হয়ে গেছে, তাহলে কাবির নামাটা ঠিক করেন না কে? তো সে বলতেছে দেখি কী করা যায়। তখন আমার মনের ভিতরে একটা রাগ এসে গেছে, কিন্তু দেখার কি আছে এখানে, আপনার মেয়ে আপনাকে দিছেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তার কাগজপত্রে এই সমস্যা আছে। আমি তাকে বারে বারে বলতেছি যে যেহেতু আমি তাকে পেনশনের নমিনি দেবো, নমিনি দিতে গেলে তো অরিজিনাল নাম ঠিকানা লাগবে, যেহেতু আমি একটা সরকারি চাকরি করি, আমার তো একটা পেনশনের বিষয় আছে, আর ফুল পেনশনটা আমি তারে দেবো। আমার বড় ওয়াইফের সাথে মানে বড় বউয়ের সাথে আমি কথা বলছি, সে বলছে যে দেখো ওর তো বাচ্চা কাচ্চা হয় মানে হয় মারা গেছে, আর হবে কি না, আমার তো ছেলে মেয়ে আছে সব বড় হয়ে গেছে, তুমি ওরে ফুল পেনশনটা দিয়ে দাও, আমার দরকার নেই। চিন্তা করেন যে তার সাথে কেমন একটা সে গল্প করে মানুষের কাছে যে আমার সতীন, দেখলে মনে হয় যে সে আমার সতীন। সে বাড়ি গেলে আমার বড় বউ তারে মানে টিউবওয়েল টিপে পানি উঠায় দেয়, সেই জায়গায় দাঁড়ায় থাকে আর উনি গোসল করে। সে বলে যে আমার মনে হয় যে আমার বড় বোন, তার সাথে যে আমার সতীনের সম্পর্ক সেটা সে মানে করে না। এত ভালোবাসা সে এখানে পাইছে, এবং ছেলে মেয়ে তার জন্য পাগল, তার সাথে প্রতিনিয়ত কথা, কোনো জায়গায় কোনো ঝামেলা নেই, মানে আমার তরফের থেকে কোনো ঝামেলা নেই। কিন্তু সে তার সাথে আমার এই দূরত্বটা তৈরি হলো শুধুমাত্র এই যে বাসায় যাওয়া আসাটা নিয়ে, যে তুমি আমার কাছে থাকো, সে আমার কাছে থাকবে না, এইটা হলো তার দূরত্ব। যাক, আমি যে তার যে ভুল ত্রুটি ধরা, তাও আমি পাই না, কোথাও আমি পাই না, খুঁজে পাই না যে সে যে এরকম মানে যে কেন করতেছে। হয়তো বা অন্য জায়গায় তার অ্যাফেয়ার থাকতে পারে, সেজন্য আমাকে সে করতে পারে, সেরকম কিছু নেই। সব কিছুই তার ঠিক আছে, নামাজ পড়তেছে, সে কোরআন আপনার 30 পারা কোরআন তার মুখস্থ, ঠিক আছে। সে বাসা থেকে বের হবে, আমি একদিন তাকে মানে যে বোরকা ছাড়া বের করছি, সে তার জন্য আমাকে প্রতিনিয়ত বলে যে তুমি আমাকে বাজারে উঠাইয়া ফেলাইছো, তুমি আমার বোরকা ছাড়া নিয়ে গেলাকে, তুমি স্বামী অর্ডার দিছো আমি বের হইতে বাধ্য, কিন্তু এটা তো আমার পছন্দ না। কিন্তু স্বামী অর্ডার দিলে তো ওয়াইফ তার কাছে যাইতেও বাধ্য। এবার এইভাবে আস্তে আস্তে আমি তার ভাইয়ের সাথে কথা বলছি, তার পরিবারের যারা আছে আত্মীয় স্বজন, যেমন তার চাচা আছে, চাচাকে বলছি। সে আসতে চাচ্ছে না, কারণ কি দেখায়? এটা সে বলতে পারে না, এই কথা বললে সে মানে কথা অন্য দিকে চলে যায়, মানে বলে না, যে বলে না, কারণটা বলে না। কি আজব জিনিস, কারণটা সে বলতে পারে না। এখন ওখানে আমার শ্বশুরবাড়ি আর আমার যে বাসা, এর দূরত্ব আপনার 2 কিলো। আমার শাশুড়ি আসতেছে, দেখাশোনা করতেছে, শ্বশুর আসতেছে, সবাই দেখাশোনা করতেছে। আমি তাদেরকে বলতেছি, তারাও বলতেছে যে হ্যাঁ ঠিকই তো আছে। আমার ওয়াইফকে বলতেছে যে তুই এখানে থাকবি কেন, তোর স্বামী থাকে এক জায়গায়, সে চাকরি করে, বেটায় বয়স হয়ে গেছে, তার কষ্ট হয়েছে, হোটেলে খাইতেছে, তুই চলে যায় না। মানে বাপ মার কথাও সে মানে উত্তর দেয় না যে কেন যাবে না, এর উত্তর নেই তার কাছে। নির্বাচনের আমি তার মামার কাছে বলছি, এগুলো বলছি, এটাই হলো তার ইগোতে। আপনি বাসা ভাড়া বন্ধ করে দেন না কেন? আমি বাসা ভাড়া এখনো বন্ধ করি নাই, আমি গত মাসে তার 23,000 টাকা দিয়েছি। বাসা ভাড়া কেন বন্ধ করে দেবেন না? আপনি 2 বছর ধরে আপনি অযথা কেন টানতেছেন? নেই। যাই হোক, গত এই যে নির্বাচনের আগে যে 9 তারিখ 9/2/2026 9 তারিখে আমি যথারীতি মানে আমার নির্বাচনের ডিউটি পড়ে নাই এবার। আমরা যে ডিপার্টমেন্টের চাকরি আমাদের নির্বাচনের ডিউটি পড়ে, কিন্তু এবার পড়ে নেই। আমি ছুটি পাইছি,
আমি 9 তারিখে চলে গেছি। 9 তারিখে 10 তারিখে ভোর 4টায় পৌঁছাইছি। পৌঁছানোর পরের থেকে তার পরিবর্তন, আমি যে বাসায় ঢোকার পরের থেকে আমি বুঝতে পারছি যে তার একটা পরিবর্তন হয়ে গেছে। মানে আগে যেরকম যাওয়ার সাথে সাথে আমি যেদিন যাইতাম তার একটা রুটিন ছিল, ওই দিন উনি রাত্রে খাইতো না। আমি ভোর 4টায় পৌঁছানোর পরে উনি ভাত রান্না করতো, তরকারি গরম করে দুজনে একসাথে খাইতাম, এটা তার রুটিন ছিল। কিন্তু ওই দিন সে ওই কাজটা করেনি। ওই দিন আমাকে সে বলেও নাই যে তুমি খাইবে কি খাইবে না, এরকম কিছু না। দরজা খুলে দিছে, আমি ঢুকছি, সে যা দিয়ে শুয়ে পড়ছে, সে ঘুমাইতেছে। তখনই আমার মনের ভিতরে একটা খটকা লেগে গেছে, ঘটনা কি। আমি সকালবেলা ফ্রেশ হয়েছি, তখন আমার নাস্তা দেয়নি, আমি না খাই রয়েছি। আমি বলতেছি না, কিছু বলতেছি না, দেখি কী করে। আমি সবার উপরে এরকম বসে আছি, হঠাৎ করে সে এসে আমার কলার ধরছে। কলার ধরে বলতেছে যে তুই না বলছিস যে কমান্ডারের কাছে বিচার ছবি, যা বিচার চাই। হঠাৎ করে, মানে আমি আচমকা বুঝতে পারিনি কী জন্য এগুলো করতেছে। তারপর থেকে তার মানে এ পরিমাণ সে হইল, মানে সারাদিন সে গালাগালি করছে এবং বলতেছে যে আমি তো সংসার করব না, এটাই ফাইনাল, তুই আমার ডিভোর্স দিবি। আমি তো মানে কেমন যেন হয়ে গেছি যে কী ব্যাপার, কী হইলো। আমি কোনো কথা বলতেছি না, আমি বোকার মতো হয়ে গেছি, বোবা হয়ে গেছি। পরে আমি তারা অনেক বোঝানোর চেষ্টা করছি যে এগুলো করো না, এগুলো ভালো না, তোমাদের ফ্যামিলির যে স্ট্যাটাস সেই হিসেবে এটা যায় না। তোমার বাবা মা, তাদের একটা সম্মান আছে, এলাকায় তাদের একটা মানে অন্যরকম সম্মান আছে। সেখান থেকে তাদের পরিবারের যে মেয়ে এরকম আচরণ করবে, এটা আসলে মেয়ে আপনাকে অভিযোগ কি বলছে যে এই কারণে থাকতেছেন? অভিযোগটা হয়েছে তার 2-3 মাস আগের থেকে তার নানি দাদি এরা আমারে খালি বলে যে তুমি এখানে একটা জমি কিনে ওরা বাড়ি করে দাও, গয়নাগাটি কেন। কোথায়? ওই আমার শ্বশুরবাড়ির এলাকায়। তার শ্বশুরবাড়ির এলাকায় কেন করতে যাবেন? আমি বলছি যে না, আমার যদি তারে দিতেই হয় আমি আমার এলাকায় দেবো, গয়নাগাটি তো দিতেই পারি। ওয়াইফ হিসাবে সে 5 বছরে আমি তাকে দেইনি, যতটুকু সাধ্য আছে অবশ্যই দেবেন। আমি দেইনি, 5 বছরে দেইনি, আমার বিভিন্ন ঝামেলার কারণে আমি দেইনি। আমি মানে 2-3 মাস হলে এরকম বলে, আমি শুধু শুনি, ওর দাদি বলে, ওর মানে নানি বলে, এরকম খালি মহিলাটা বলে। আমার শাশুড়ি একদিন বলছে যে জামাই আমার মেয়ে তো ভবিষ্যৎ নেই। তা আমি বলছি যে ভবিষ্যৎ নাই কীটা বলছে, আমি যে পেনশন পাবো তার আমি নমিনি পেনশনটা দিয়ে দেবো, সে তো কাগজ ঠিক করে না, তার কাবিননামাটা ঠিক করলে তো আমি তারে দিয়ে দিই, এবং আমি তারে প্রতি মাসে 20,000 টাকা 10 বছরের একটা মেয়াদে একটা করে দেবো, ডিপিএস করে দেবো। সে রাজি না, সে রাজি হয় না। আমি আর কি দেবো, আর গহনা সে চাইতেই পারে, তার অধিকার আছে, সে এটা পাওয়ার যোগ্য। কিন্তু সে বাগেরহাটে যায় থাকুক, আমার যে এই যে বাড়তি খরচটা হইতেছে এইটা বন্ধ করলে আমি তাকে গহনা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে বানিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এভাবে বলে 2-3 মাস, আমিও সেরকম অ্যান্সার দিই এরকম। তো আমি তো জানি না যে মানে এত কিছু হয়ে যাবে, এটা মূল ইস্যুটা এরকম। তো ওই সময় ওই আমি ওর চাচা মুফতি যে ওনারে ডাকছি, ডাকে আমি বললাম যে চাচা বিষয়টা আপনি সমাধান করেন। তো চাচা অনেকক্ষণ মানে হাদিস কোরআন দিয়ে বললো যে দেখে তুই তো হাদিস কোরআন কম জানিস না, তুই মাদ্রাসাতে ফাজিল পাস করছিস, তুই তো হাদিস কোরআন ভালো জানিস, তারপরও আমি তোর বলি এত মানে অনেক বুঝাইছে, সারাদিন বুঝাইছে তারে। লাস্টে সে বলতেছে ঠিক আছে বিষয়টা আমি চিন্তা করি। তাই রাত্রে ও চাচা চলে গেছে, যার পরে রাত্রে আমি আমার একটা রুমে শুয়ে রয়েছি, যে রুমে আমরা থাকি সেই রুমে শুয়ে আছি, আর ও পাশের রুমে যা সেটা দরজা ছিটকানি দিয়ে শুয়ে পড়ছে। আমি কিন্তু সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাত্রেও খাই নাই, না খাওয়া মানুষ। যাক শুয়ে রয়েছে। সে কি খাইছে এর মধ্যে? আমি খেয়াল করিনি, শুয়ে রয়েছে। আমি পরের দিন একটা স্ট্যাম্প করছি, মানে আমি কী কী শর্তে তাকে করব। আমি লিখছি যে আমি তাকে পেনশন দেবো, তাকে আমি 2 বছরের মধ্যে জায়গা কিনে দেবো, কোথায় দেবো আমি বলিনি, জায়গা কিনে দেবো, তার গয়নার গাটি যা লাগে আমি দিয়ে দেবো 6 মাসের মধ্যে। তারপরে
কি বলে পেনশন, তার কাগজপত্র ঠিক করলে পেনশন আমি দিয়ে দেবো, এরকম স্ট্যাম্প করছি 300 টাকার স্ট্যাম্প নিজে নিজে করে আমি সইটই করে আমি আমার শাশুড়ির কাছে গেছি। শাশুড়ির কাছে গেলে শাশুড়ি বলতেছে যে তুমি এখানে কেন? আমি তো বলতেছি আমি তো শ্বশুরবাড়ি আসছি, এর আগে তো কখনো প্রশ্ন করেন নাই তুমি এখানে কেন আজকে করতেছেন। কয় না তোমার সাথে আমার মেয়ে আমি পাঠাবো না, আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো, আমি আমার মেয়ের বয়স কম, বিয়ে দেবো। আমি তো মানে শুনে কেমন যেন হয়ে গেছি যে কিরে, আমি আসলাম বিচার চাওয়ার জন্যে, যারা সমাধান করবে, আমার শ্বশুর ছিল না। তারাই তো দেখতেছি এরকম করতেছে, তাহলে মানে ওই যে ঝগড়াটা হয়েছে ওই সকালবেলার যে ঘটনাটা, এটা তাহলে আমার শাশুড়ি সে জানাইছে, জানানোর পরে আমার শাশুড়ি হয়তো বা আমাকে ভুল বুঝেছে সেই কথাটা বলছে। আমি আর কিছু বলে নেই, আমি বেরোয় চলে আসছি। এসে রাত্রেই আমি চলে গেছি, বাগেরহাট চলে আসছি। আসার পরের থেকেই সে প্রতিনিয়ত ফোন দিতেছে, মেসেজ দিতেছে ইমোতে। তার একটাই কথা, আমার ডিভোর্স দিতে হবে। কাবিন কত ছিল? কাবিন বেশি না, 1 লাখ টাকা। আপনি কেন ডিভোর্স দিবেন না? আমি ডিভোর্স দেবো না, আমার পরিবারে ডিভোর্সের কোনো ইয়া নেই। আপনার পরিবার 2 বিয়ের হিসাব আছে? আছে, আচ্ছা। 2 বিয়ের হিসাব আছে। মানে মেয়ের যদি আমার আব্বা দ্বিতীয় বিয়ে করছে আমার মা মারা যাওয়ার কিন্তু পরে। ওটা 2 বিয়ে না, একজনই তখন। তা আমি তো ধরেন যে আমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি। হ্যাঁ, কিন্তু যদি সে সংসার করতে না চায় আপনি কেন জিদ করবেন, জোর করবেন? আবার সেকেন্ড জিনিস হচ্ছে, ওর যদি ডিভোর্সের এত ইচ্ছা থাকে ও কেন লেটার পাঠাচ্ছে না? সে পাঠাইতেছে না, সে পাঠাবে না। এই ঢঙের তো কোনো মানে নেই। আমি গত 22 তারিখে 22/2/26 তারিখে আমি ওর প্রেশারে ওগুলোকে আপনার ইয়েতে চলে গেছি, নেত্রকোনা কোর্টে গেছি। যা সেটা আমি আমার এক ফ্রেন্ড আছে হাইকোর্টে ব্যারিস্টার, ওনার সাথে আমি কথা বলছি, বললাম যে দোস্ত এই ঘটনা কী করব? তো বলতেছে তুই এক কাজ কর, ওই তুই তো সরকারি চাকরি করিস, তোর একটা ঝামেলায় ফালাই দিতে পারে, তুই একটা উকিল নোটিশ কর। মানে নাম ভিন্ন পিতার নাম দিয়ে যে করছে কাবিন করছে, জালিয়াতি একটা নোটিশ করে দে, ওর জবাব দিক। এটা করে রাখলে তোর বিরুদ্ধে মামলা টামলা করতে পারবে না। আমি ওই পরামর্শে মানে একটা উকিল নোটিশ করছি। খুব স্বাভাবিক। উকিল নোটিশ করছি, করার পরে সে আরও ক্ষিপ্ত হয়ে গেছে যে আমার মতো একটা মেয়ে তাকে সে কোর্টে উঠাবে। হ্যাঁ, তা আমি বললাম যে ডিভোর্স দিলেও তো তোমার কোর্টে যেতে হবে, কোর্টে তো তোমার যেতে হবে, ডিভোর্স দিলেও যাইতে হবে, ডিভোর্স না দিলেও তোমার কোর্টে যাইতে হবে। ওখানে সে ওই উকিলের কাছে চলে গেছে, আমার যে লয়ার তার কাছে গেছে, সে আবার পাত্তাই দেয় নাই, বলছে যে না এখানে কিছু করার নেই, আপনি তো এমনি জালিয়াতি করছেন, আপনি তো জালিয়াতি মামলায় আপনার 10 বছরের সাজা হবে, তারপরে যদি আপনি জবাব না দিতে পারেন সন্তোষজনক, অটোমেটিকলি মামলা হয়ে যাবে। সে যদি চায় আপনি এক কাজ করেন, আপনার স্বামীর সাথে যা সেটা কম্প্রোমাইজ করেন, যেটা করবেন তারা বুঝায় শুনে করেন গা, আমাদের এখানে কোনো কিছু নাই। আরও ভয় পাইছে, ভয় পাইলে সে এটা নিয়ে আমার সাথে রিসার্চ করছে দীর্ঘদিন, এবং তার কথা হলো যে নোটিশ উঠায় নাও। আমি একদিন হঠাৎ করে আমার ফোন দিলাম, বলছে নোটিশ উঠায় নিছি, যাও, ঝামেলা নাই, তোমার জব দেওয়া লাগবে না। তা আমি আর পরে আসলেই আমি তার কাছে আর ওই বিষয় নিয়ে কথা বলিনি। ইদানিং সে এই যে আমি যে তারে টাকা পাঠাই, সে কিন্তু টাকা নিতেছে, টাকা পাঠানোর বিষয়ে সে কিন্তু কিছু বলে না, নিতেছে, বিকাশে দিতেছি, সে উঠাইতেছে, খরচ করতেছে। তারপরে আমি হঠাৎ করে 10-12 দিন আগে শুনলাম যে সে খুবই অসুস্থ, তার চোখে অপারেশন করছে। আপনার জানাও নেই? আমারও জানাই নেই। আমি ফোন দিয়ে বললাম তুমি এত অসুস্থ, তুমি আমাকে বলবে না? কয় আপনারা জানানোর কী আছে, আপনি আমার কে? যারে মন থেকে বের করে দিয়েছি তার সাথে তার কোনো ইয়ে নেই। আমি বললাম যে চিকিৎসা করা তো দরকার, তুমি যতক্ষণ আমাদের কাগজে কলমে ডিভোর্স না হবে ততক্ষণ তুমি আমার বউ, এবং আমার অধিকার আছে, আমার জানার অধিকার আছে, এবং তোমার আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার অধিকার আছে। তা 2-3 দিন পরে আমার মেসেজে লিখছে যে আমি ডাক্তারের কাছে যেতেছি। আমি তখন এই 2-3 দিন আগে আমি তখন সচিবালয়ে ঢুকছি কাট নিয়ে, আমার একটা প্রয়োজনে অফিসিয়াল কাজে, কারণ কাজ শেষ না হলে তো আমি বেরোতে পারতেছি না, আর সচিবালয়ে একবার ঢুকলে তো আর বেরোনো যায় না, কাজ শেষ না হলে বেরোলে তো আর ঢোকা যায় না। আমার বেরোতে সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে মেসেজ দিতেছে যে এই মুহূর্তে 4,000 টাকা লাগবে, আমার লেন্স লাগাইতে হবে,
চোখের সমস্যা হইতেছে। আমি মেসেজে রিপ্লাই দিতেছি যে আমি সচিবালয়ে আছি, এখন বেরোতে পারতেছি না, এখন কিছু করার নাই আমার, তুমি অপেক্ষা করলে করো, আমার কাছে ক্যাশ টাকা আছে, বিকাশে টাকা নেই যে আমি এখান থেকে সেন্ড করে দেবো, সেটা সম্ভব না। এটা নিয়ে আবার গণ্ডগোল তৈরি হয়েছে। যদি টাকাটা দিতাম তাহলে আর ঝামেলা হইতো না, 2 দিন ভালো থাকতো। এই চলতেছে। আবার এই গত পরশু দিন একটা মেসেজ দিছে যে আমি তো ডিভোর্স দেওয়ার জন্য ইয়া করিনি, আমি তো ডিভোর্স দিতে চাইনি, আমি তো সময় দিছি যে তুমি আমাকে মানে আমার মানে চাহিদা পূরণ করে দিবে, ঠিক আছে, এই জন্য আমি এগুলো করতেছি। কেমন লাগতেছে না ব্যাপারটা? মানে মানে হজ বড় ল। তাহলে মানে যদি ধরেন যে সে আপনার কাছে না আসতে চায়, যদি শুধু তার সম্পত্তি নিয়ে থাকতে চায়, থাকুক তার কাছে, আপনি আপনার মতো থাকেন। আমি তো আমার মধ্যে আছি, কিন্তু যদি মানে আমার লজিক লাগলো কি ভাইয়া, মানে যে মেয়ে সংসার করতে চায় না তার জোর করে ধরে বাঁধা রাখাটা তো নিজের কাছে ছোটমি লাগে। ছোটো মানে আমি যে কত ছোট হয়ে গেছি, আমি অলরেডি ছোট হয়ে গেছি। আমি তার বাড়ির কাছে যাই, সেটা 2 দিন ঘুরে এসেছি তাকে আনার জন্যে। এর মধ্যে করছে কি, ওই আমি একদিন একটা কবিরাজের কাছে গেছি, ইমোতে ওর ছবি পাঠাইছি, সেই ছবি ওই ইমোতে কেমনে ওর কাছে চলে এসেছে। আমি এত ভালো বুঝি না, মোবাইল সম্পর্কে এত ধারণা নেই। সেটা আমার স্ক্রিনশট দিয়ে খুঁজেছে যে কবিরাজের কাছে যাও, কবিরাজের কাছে যা লাভ আছে। তা আমি বললাম যে কবিরাজের কাছে আমি যাইনি, শুধু ছবি পাঠাইছি, তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় নাই, তার সাথে আমার কোনো লেনদেন হয়নি। ওকে, এটা বলেন আপনার ছেড়ে দিতে অসুবিধা কি? আমি জানি না, মানে আমার মানে আমি আজকে মানে 1 মাস 3 দিন, 1 মাস 3 দিনে আমি একদিনও ঘুমাইনি। কেন ঘুমাই না, সবসময় টেনশন। কিসের টেনশন? মানে ওর প্রতি আমি এত দুর্বল, বলতে পারতেছি না কেন। মানে আমি 1 সেকেন্ডের জন্য 50 বছর বয়স্ক একটা মানুষ, আপনার সেকেন্ড ওয়াইফ, সে চলে যাওয়ার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়েছে, আর আপনি তার জন্য উল্টা পাগল হয়ে গেছে। আমি মাথায় ঢুকলো না আমার। আমি নিজেও জানি না যে আমার ভিতরে এরকম কেন হইতেছে, এটা কি আল্লাহ প্রদত্ত না, কিন্তু হয়েছেটা কি, মানে ভিতরে কি হইতেছে আপনার? কি হইতেছে মানে আমার খালি মনে হইতেছে কি, হ্যাঁ, আমার সবসময় মনে হয় যে আমার ওয়াইফ, আমি তার সাথে দীর্ঘ 5 বছর সংসার করছেন। এখন যদি সে ধরেন আমি ছেড়ে দিলেন, সে তো বিয়ে করবে, এক জায়গায় বিয়ে হবে, অন্য পুরুষ তাকে স্পর্শ করবে, এটা মেনে নিতে পারবো। আপনি মরে গেলেও সে একটা বিয়ে করবে, আমি তো মরেই যাবো। আমি তার বলছি যে তুমি যেদিন তুমি ডিভোর্সের কাগজ দিবে, সেদিন আমি মানে একদম সরাসরি বলছি যে আমি আত্মহত্যা করবো। কিচ্ছু হবে না, আমি পারবো। আমার বর্তমান যে অবস্থা, লাভ কি, কেন করবেন আমি জানি না। মানসিক ডাক্তার দেখান। আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার কি বলছে? ডাক্তারও মানে কিছু বলতেছিল। তো ডাক্তার মানে কীরকম, ওই ঢাকায় আসছিলাম, আমাদের ওই পিজি হাসপাতালে আমার এক পরিচিত ডাক্তার আছে, আব্দুল্লাহ মামুন সাহেব, ওনারও বললাম, তো বলতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক হবে না, আমার এমন স্টেপ গেছে, আমি ওই দিন আপনি যদি আমাকে বাধা না দিত, আমি ঠিকই আপনার মানে গলায় ধরিয়ে দিতাম। সব লাভ হইতো, আপনার বউ চলে আসতো আপনার কাছে। আমি ওই চিন্তা তো করি না। কি চিন্তা করেন আপনি? আমার কাছে খালি ওইটাই মনে হয়। কি মনে হয়? যে যদি অন্য জায়গায় চলে যায়, আমি এটা মেনে নিতে পারবো না। কেন মেনে নিতে পারবেন না? আমি জানি না। নিশ্চয়ই জানেন। মানে আমি শুধুমাত্র তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, শুধুমাত্র সে অন্য জায়গায় বিয়ে করবে, এই জায়গাটা আপনার অসুবিধা। তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, যদি তার চরিত্র খারাপ থাকতো আমি মেনে নিতাম, যে না তার চরিত্র খারাপ, সে অন্য জায়গায় যায় সেটা করতেছে, তার অ্যাফেয়ার আছে বা অন্য কোনো সমস্যা আছে, আমি তো তার চরিত্র খারাপ দেখি না। আপনার তার ভালো নাই লাগতে পারে, না ভালো না লাগতে পারে, সেটা তাহলে 5 বছর আগে করলো না কেন? করে নাই, তখন বুঝে নাই, ছোট মানুষ ছিল। তখন সে ছোট ছিল না, তখন তো তার জন্ম তারিখ ছিল 89। মানে তখন তার বয়স কত ছিল যখন বিয়ে করছে? তখন তার বয়স 25-26 ছিল। ও, তাহলে তো ম্যাচিউর। এখন তার বয়স 5 বছরে আপনার কত বয়স? ধরেন একই জিনিস তো বারে বারে ভালো নাও লাগতে পারে। একটা মানুষ আর একটা মানুষের প্রতি উঠে যাইতেই পারে মন। না আমি তো এটা মেনে নিতে। আপনার উঠেনি, সেটা আপনার অসুবিধা, তার তো। আমি তো তার স্পষ্ট বলছি যে আমি ঈদের দিন মানে তোমার বাড়ির পুকুরের পিছনে আমার লাশ পেবে, একবারে ডিক্লেয়ার দিয়ে দিছি, এবং এটাই হবে। আমার ছেলের আমি আজকে বিদায় দিয়ে দিছি, আমি বলছি যে তোমাদের সাথে আর দেখা হবে না, এটাই শেষ দেখা। আপনি তো কমপ্লিট পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছে, টোটালি পাগল আমি। এবং ঈদের দিন আমি এই ঘটনা ঘটাবো, 100% এই ঘটনা ঘটবে। আমি মনে করি এবং সে আমাকে
মানে এই আত্মহত্যা করার জন্য প্ররোচিত করতেছে। তাহলে তো এই ভিডিওটা ডকুমেন্ট হয়ে থাকবে, আমি তো তাহলে তো সে জেলে যাবে। নিশা যাবে, সেটা চান? যাবে। আমার এখন আর কোনো ইয়া নাই, আমার একটাই ইয়া যে সে কোনো জায়গায় যেন বিয়ে করতে না পারে। আচ্ছা, যদি আপনার ইচ্ছা সে সিঙ্গেল থাকে তাহলে তো অসুবিধা নেই। হ্যাঁ, সিঙ্গেল থাকবে কেন? কি ওর সমস্যা? ইচ্ছা, ওর জীবন, ওর জীবন, ওর জীবনের সাথে তো আমার জীবনও জড়িত। তখন তো আর আপনি থাকতেছেন না, ও তো সিঙ্গেল হয়ে যাচ্ছে। আমি তো ওর ডিভোর্স দেবো না, না দিলেও কিছু না, এক পক্ষে ডিভোর্স আন খুব এক সোজা। পক্ষে আমি মেনেই নেবো না। আপনার মানা লাগে না তো? খোলা তালাক বলে। খোলা তালাকের সিস্টেম আছে, আপনার ওদেরও মানে মাসলা আছে, মাসলা আছে। সে আমি যে পর্যন্ত তাকে পারমিশন না দেবো সে পর্যন্ত দিতে আপনারা কি পারবো কোর্ট ম্যারেজ করছিলেন? না। কাজী অফিসে যায়, তাইলে এক সেকেন্ডের ব্যাপার, একটা সাইন করলে হয়ে যায়। এবং এই আমি তো যেটা সাইন করবো না। আপনার লাগে না, উনি পাঠাইলেই হয়। এনিওয়ে, লাস্টলি যদি আপনার ওয়াইফকে কিছু বলার থাকে বলো। আমি তাকে এখনও মানে করতেছি, অনুরোধ করতেছি, তুমি ফিরে আসো। খামাখা একটা মানুষের লাইফ নষ্ট করো না। তোমার ভালো না লাগুক, আমাকে ভালো না লাগুক, তুমি আলাদা থাকো এবং আমার সাথে তোমার ইয়ার দরকার নেই। তোমার সংসার পরিচালনা করার দায়িত্ব আমার, কিন্তু তুমি ইয়া করো না, আলাদা থাকো, সমস্যা নেই। পরিচয়টা আমার থাক, তুমি যে আমার ওয়াইফ এই পরিচয়টা থাক, সমস্যা নেই। কিন্তু তুমি যখনই এটার সিদ্ধান্ত ফাইনাল করবে, সেও কিন্তু দোমানা দোষার মধ্যে আছে, কারণ সে ডিভোর্স সে দেবে না। এটা আমি জানি, তার সাথে আমি 5 বছর সংসার করছি, সে দেবে না। আবার আমার কাছ থেকে নেওয়ার জন্য সে উদ্বিগ্ন। আমি চাই যে এগুলো সব ভুলে যায়, সে সংসারটা করে। এটাই আমার চাওয়া। ও